আসওয়াদ মির্জা। সে তো মির্জা বাড়ির একমাত্র আদরের ছেলে, সালাউদ্দিন মির্জার চোখের মণি। আসওয়াদ বাংলাদেশি, তার জন্ম বাংলাদেশের মাটিতে। 15 বছর বয়সেই বিদেশ পাড়ি জমাতে হয়েছে তাকে। এই নিয়ে 3-4 বার দেশে আসা হয়েছে আসওয়াদের। কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়া পা রাখে না এদেশে। সে সুইজারল্যান্ড থেকে আজই ফিরছে বাংলাদেশ। পরনের ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট ইন করা, শার্টের বোতাম দুটো খোলা, যার দরুন পেশিবহুল বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। চোখে ব্ল্যাক সানগ্লাস, সম্পূর্ণ ব্ল্যাক আউটফিট তার। আসওয়াদের পিছনে তার পিয়ে আনাস, বলা যায় আসওয়াদের ঝামেলা। আনাসের হাতে আসওয়াদের ব্ল্যাক লেদার স্যুটটা। আনাস আসওয়াদের পিছন পিছন হাঁটছে আর বিড়বিড় করছে। শালা, বলা নাই কওয়া নাই, সেই রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিজে তো শুধু বসে বসে অর্ডার করে, আনাস এটা এনে দে, ওটা এনে দে, এ কাজ করে দে, সে কাজ করে দে। আর তার আদেশ পালন করতে গিয়ে রাতের ঘুম হারাম হয় আমার। তাও শালা থ্যাঙ্কস কইব না। আনাস এসব বিড়বিড় করতে করতেই লক্ষ্য করলো মানুষের কোলাহল নেই। চোখ তুলে উপরে তাকালো আনাস। যত দূর চোখ যায় কালো পোশাক পরিহিত গার্ড। আনাস এবার আসওয়াদকে উদ্দেশ্য করে বলল, ভাই, মরাবাড়ি ভাইব আসতেছে, যদি একটু কান্নার ব্যবস্থা করতেন। বিষয়টা জমতো, এত নীরবতা কি আর মানায়? আসওয়াদের পা থেমে গেল, পিছন ঘুরে তাকালো আনাসের দিকে। তাকাতেই আনাস মুখে হাত দিয়ে বলল, সরি 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 সরি। কিছুক্ষণ ধরে পরিস্থিতি শান্ত, তবে ছোটবেলার অভ্যাস, কথা না বললে তার মুখ ব্যথা করে, আর চুপ থাকতে তো সে পারেই না। তাই আনাস আবার বলতে শুরু করলো, ভাই, আমরা আসলে কোথায় যাইতেছি? আসওয়াদ, কসাইখানায়। আনাস তৎক্ষণাৎ উত্তর দিল, ভাই, আপনি নিজেই তো কসাই। আমাকে বলেন, কসাইকে দিয়ে কি কাটাবেন? আসওয়াদ দাঁতে দাঁত পিষে বলল, তোর জবান। জি? মেরাজ বলল, আমাকে নিজ হাতে খাইয়ে দিবে পরি। রামিসা কোমরে দুহাত গুজে বলল, কেন, আপনার হাতে কি হয়েছে? আপনার কি হাত নেই নাকি হাতে ব্যান্ডেজ করা যে খেতে পারবেন না? যদি এমন কিছু হতো ভেবে দেখতাম। বলেই নিচে চলে আসলো। 5 মিনিট যেতে না যেতেই মেরাজ এসে হাজির। রামিসার সামনে ডান হাতখানা এগিয়ে দিয়ে বলল, হাত কেটে গেছে ডক্টর, ব্যান্ডেজ করে দিবেন না? রামিসা কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, হাত কাটলো কিভাবে? মেরাজ রামিসার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, তোমার জন্য কেটেছি, তুমিই তো বলেছো হাতে ব্যান্ডেজ না থাকলে নিজ হাতে খাইয়ে দিবে না। এবার বলো, আমাকে নিজ হাতে খাইয়ে দিবে তো পরি? রামিসা হতবম্ব, লোকটা কি আসলেই পাগল? ঈশা চিমটি কাটলো রামিসার হাতে। হাতের ব্যথা পাওয়ায় ধ্যান ভাঙল রামিসার। ঈশা ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, কি ভাবছিস রে? রামিসা দুদিকে মাথা নাড়ল, বলল, কই কিছু না তো। সকাল 7:40। এয়ারপোর্টের বাইরে 15 থেকে 20টি কালো গাড়ি, যার মধ্যে একটি BMW, যা আসওয়াদের জন্য আবদ্ধ। তবে চিন্তার বিষয় সালাউদ্দিন মির্জা। সে আসেনি তার একমাত্র ছেলেকে রিসিভ করতে, সে তো ঘাপটি মেরে বসে আছে নিজ কক্ষে। জাল বুনছে পরবর্তী শিকারের। পানির মাছ লাফায় বেশি, তবে সে তো সমুদ্রের প্রাণঘাতক হাঙর। গর্বের বিষয় হলো তার ছেলে সেই সমুদ্রে রাজত্ব করা এক তিমি, যে নিজের শিকারকে পিষে না ফেলা পর্যন্ত ছাড়ে না। আনাস খুবই আগ্রহী বাংলাদেশ ঘোরার জন্য। সেও বাংলাদেশি, তবে তার জন্ম সুইজারল্যান্ডে। বাবার চাকরির সুবাদে সেখানেই সেটেল হয়েছিল তারা। তবে জন্মের 2 বছর বয়সেই আনাসের মা মারা যায়। তার দেখাশোনার সুবাদে তার বাবা আরেকটি বিয়ে করে। কিছুটা বড় হতেই আনাস হোস্টেলে থাকা শুরু করে। পরিবারের সাথে সম্পর্ক ভালো ছিল না তার। কলেজে ওঠার পরপরই তার সাক্ষাৎ হয় আসওয়াদের সাথে। সে থেকে আজ পর্যন্ত রয়েছে সে আসওয়াদের সাথে। চুপ থাকার অভ্যাস ছিল না আনাসের কোনো কালেই। আসওয়াদকে প্রশ্ন করার উদ্দেশ্যে ঘুরে তাকালো আনাস। তবে অনিচ্ছাকৃত চোখ পড়ে গেল আসওয়াদের ফোনে একটি ফ্যামিলি ফটো, যা দেখে মনে হচ্ছে মা, বাবা, ভাই, বোন। আসওয়াদ জুম করে মেয়েটিকেই দেখছে, তার ঠোঁটে এক শয়তানি হাসি। আনাস 32 কপাটি বের করে বলল, ভাই, মেয়েটা অনেক কিউট। আসওয়াদ তৎক্ষণাৎ দৃষ্টি নিক্ষেপ করলো আনাসের দিকে। দাঁতে দাঁত পিষে বলল, স্টুপিড, মুখে লাগাম চান, না হলে বেসমেন্টে হাইব্রিড প্রাণীদের খাবার হবি তুই আনাস। পুনরায় নীরবতা নেমে আসে গাড়িতে। তবে আনাস মনে মনে ভাবে, কি এই ফ্যামিলি, তারা কি আসওয়াদের আত্মীয়? না, যেই হোক, আসওয়াদের চোখে পড়েছে তার মানে ধ্বংস নিশ্চিত। ঈশা সকাল সকাল উঠেই কলেজে গেছে, তবে আজও একখানা গ্লাস ভেঙে ফেলেছে। মেয়েটা সব সময় কিছু না কিছু ভাঙবেই। মার মুখে বকা না শুনলে তো সকাল হওয়ার নয়। খানবাড়ি জুড়ে এক নিস্তব্ধতা, তবে রুবিনা খানের দ্রুত পদচারণ, পায়ের শব্দ, কাজ করা ও রান্নাঘরের টুংটাং শব্দ দ্বিতীয় তলায় পৌঁছাতে ব্যর্থ। কেননা আজ বহুদিন পর তার ছেলেটা বাসায় শান্তিতে ঘুমাচ্ছে। রুবিনা খানের কড়া নির্দেশ, বাড়ির সকলকে বলে রেখেছে, সপ্তাহে 1-2 দিন ছেলেটা একটু শান্তি করে ঘুমায়। কাজে চাপ, নানান ব্যস্ততা,
তাই যেদিন মেরাজ বাসায় থাকবে সেদিন 12টার আগে কেউ তাকে ডাকবে না, আর না কোনো প্রকার কোনো শব্দ করবে। আজকের দিনটা একটু ভিন্ন। আজকে রামিসাও এই বাসায়। কাল থেকেই দরজা লাগিয়ে খাটে আধশোয়া অবস্থায় হেলান দিয়ে বসে আছে রামিসা। মাথাটা প্রচণ্ড ব্যথা, জ্বরও হয়েছে ভালোই। জানালা দিয়ে মৃদু আলো আসছে রুমে, আর সেদিকেই তাকিয়ে আছে। রাতের কথা ভাবছে সে, কাল রাতের কথা। খাওয়া দাওয়া শেষে সকলে নিজ নিজ গন্তব্যে ছুটেছে। বাড়ি এখন সম্পূর্ণ খালি। মেয়েদের ডাকে নিচে নামলো ঈশা আর রামিসা। খাবার টেবিলে বসে আছে মেরাজ, পাশে রুবিনা বেগম। খাবার বাড়ছে সকলের জন্য। রামিসাকে দেখে মিষ্টি হাসলো মেরাজ। বাঁ হাত দিয়ে পাশের টেবিলটি এগিয়ে দিল রামিসার দিকে। রামিসা একটু অবাক হয়ে তাকালো সকলের মুখের দিকে। সকলের মুখাবয়ব স্বাভাবিক। ঈশা খাওয়া শুরু করে দিয়েছে, তার পছন্দের মুরগির রোস্ট। খাবার থেকে চোখ সরিয়ে সামনে তাকালো ঈশা। রামিসা খাচ্ছে না। অতঃপর ভাইয়ের দিকে তাকাতেই দেখলো হাতে ব্যান্ডেজ করা। ঈশা কিছু বলার আগেই মিরাজ রামিসাকে উদ্দেশ্য করে বলল, খাইয়ে দাও। রামিসা একবার ঈশার দিকে তো আরেকবার রুবিনা খানের দিকে তাকাচ্ছে, তবে তাদের দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। বাকিরা খেয়ে নিজ নিজ রুমে চলে গেল। শুধু বাকি রইল তারা দুজন। খাওয়া শেষে রামিসা চলে যেতে নিল। মিরাজ থামিয়ে দিয়ে বলে, আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি উইদাউট সুগার। ছাদে আছি আমি, বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কফি বানিয়ে ছাদে উঠেছে রামিসা, হাতে দুটো কফির মগ। মিরাজ শান্ত কণ্ঠে শুধালো, তুমিও ব্ল্যাক কফি খাও পরি? রামিসার সংক্ষিপ্ত উত্তর, জি। হঠাৎই মিরাজ বলল, তুমি তো আমার বউ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছ পরি। রামিসা অবাক হলো, কি বলে এই ছেলে? কফিতে শেষ চুমুক দিতে না দিতেই ঝুম বৃষ্টি। রামিসা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হাত ধরে থামিয়ে দিল মিরাজ। মিরাজ খুবই কোমল ও আবেদনময় কণ্ঠে বলল, চলো একসাথে বৃষ্টি বিলাস করি। রামিসা পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। সে থেকেই ঠান্ডা জ্বর। আজকের জন্য এতটুকুই, পরের পার্টির জন্য অপেক্ষায় থাকো।